This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রস্তাব যে বিবৃতি ইতিমধ্যেই একমাত্র টিভি9 বাংলা জানাচ্ছে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে এবং আরো একবার যেটা বলে রাখা দরকার বারবার মেনশন করতে হচ্ছে যোগ্য এবং অযোগ্য তালিকা নিয়ে বিবৃতিতে কিছু বলা নেই কৌস্তব একেবারে দেখো এই যে এসএসসি এতক্ষণ ধরে যে আলোচনা করলো এবং তারপর তাদের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু এখানকার যে চাকরিয়ারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও বেড়ে গেল এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন কয়েক মাস আগে আরজিকর কাণ্ডের সময় যে জুনিয়র ডাক্তাররা সামনে এসেছিলেন তারা যে আন্দোলন করেছিলেন সেই জুনিয়র ডাক্তাররাও কিন্তু এখানে এসেছেন। আমি একটু অনিকেতের কাছ থেকে জানার চেষ্টা করবো যে অনিকেত এসএসসি এখন জানালো যে এসএসসি সুপ্রিম কোর্টের রায়কেই বহাল রইল, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত যারা শিক্ষকতা করবেন তাদেরকেই বেতন দেওয়া হবে। অথচ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যোগ্যদের চাকরি যাবে না, নেতাজি ইন্ডোরে তিনি সে কথা বলেছিলেন, কিন্তু আজকে যে এসএসসির বিবৃতি বলবে আমরা যেটা পরিষ্কারভাবে মনে করি যোগ্য অযোগ্যের তালিকা পরিষ্কারভাবে বাছা উচিত, যোগ্য অযোগ্যের পৃথক তালিকা দেওয়া উচিত উইথ মিরর ইমেজ। এটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। এসএসসির যদি প্রাথমিক কর্তব্য কিছু থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে এসএসসির প্রাথমিক কর্তব্য বলে আমরা মনে করি। শিক্ষকদের সাথে কথা বলা যায়, তারা এই বিবৃতিকে কিভাবে দেখছে যেখানে যোগ্য অযোগ্য তালিকা সম্পর্কে কিছুই পরিষ্কার করা নেই, সুপ্রিম কোর্টের যে গাইডলাইন তাই এসএসসি মেনে চলবে। আবার এমন জায়গায় আছে যেখানে শিক্ষক এবং ছাত্র রেশিও 70:1, কোথাও 100:1, কোথাও 75:1। সুনির্দিষ্ট তালিকা আমরা দেখাতে পারি। আমরা মনে করি পৃথক তালিকা তৈরি করুক যোগ্য অযোগ্য শিক্ষকদেরকে বাঁচতে। একেবারে দেখো এখানে যে শিক্ষক যে চাকরিয়ারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন আমি তাদের কাছ থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে এতক্ষণ হয়ে গেল এবং এতক্ষণ পরেও কিন্তু সেই একই কথা এবং তারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারলো না এবং সুপ্রিম কোর্টের রায়কেই বহাল রইল। আমাদের তো আর কিছু বলার নেই, আমরা শুধু এখন দেখছি যে কতটা মিথ্যাবাদী আমাদের প্রশাসন। আমাদেরকে কথা দেওয়ার পরেও তারা এই যোগ্য অযোগ্যের লিস্টটা দিতে পারলো না, বরং তারা হঠাৎ করে বলছে যে 4th কাউন্সিলিং অনওয়ার্ড সবাই নাকি অযোগ্য। যে এটা কি সিবিআই এর লিস্টের সাথে মেলে? এটা কি আদৌ কোর্টে ছিল? সেটা কিন্তু নয়। কমপ্লিটলি ওরা অযোগ্যদের বাঁচানোর জন্য এই নতুন পন্থাটা নিল। এবারে মুখ্যমন্ত্রী বলেছিলেন নেতাজি ইন্ডোরে যোগ্যদের চাকরি যাবে না। ওনার কথায় আমরা কিছুটা হলেও ভেবেছিলাম যে হয়তো উনি কিছু করবেন, কিন্তু এটা কি করা হলো? এটা তো আমাদেরকে আরো বলি দিয়ে দেওয়া হলো, তাই না? কি করবেন তাহলে? পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আন্দোলনের সংখ্যা তো আরো বেড়ে গেল। আপাতত আমরা এখানেই অবস্থান করব যতক্ষণ না চেয়ারম্যান এখানে এসে দেখা করেন এবং আমাদের লিস্টটা দেন। এবারে দেখো যতক্ষণ না পর্যন্ত বেশ কৌস্তব তুমি নজর রাখো, আমি আসবো তোমার কাছে। কিন্তু এই মুহূর্তে যে বিবৃতি এসএসসি দিয়েছে তাতে কি কি পরিষ্কার হচ্ছে আমরা এই বিষয়ে একটু আরো আলোচনা করতে চাইবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, যে বিবৃতির জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, গোটা বাংলার মানুষ টিভি9 বাংলার দিকে তাকিয়েছিল যে এসএসসি কি বিবৃতি দেয় যেখানে যোগ্য অযোগ্য তালিকা সম্পর্কে একটি শব্দ প্রয়োগ করা হয়নি এবং সব থেকে বড় বিষয় যে গাইডলাইন আগে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল সেটাই তারা পালন করবেন, সেটা সেভাবেই তারা এগোবেন। তাহলে নতুন কি হলো? সেটাই তো আমরা ভাবছি যে আশ্চর্যের বিষয়, এত সারাদিন ধরে আলাপ আলোচনা মিটিং বৈঠক যাই বলো না কেন, দফায় দফায় নাকি খবর পাচ্ছি আমরা, আমাদের সুমনও বলছিল যে দফায় দফায় নাকি ভিডিও কনফারেন্সিং হয়েছে, অডিও কনফারেন্সিং হয়েছে দিল্লিতে নামি লয়ারদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের। তারপর রাত্রে তারা কি জানাচ্ছেন না 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা স্কুলে যাবেন সেই শিক্ষকদের মাইনে দেওয়া হবে। মানে এ তো সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করছেন, তার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি সব কিছু স্কুলের শিক্ষক নিয়োগ সেটা সম্পন্ন করতে হবে। নতুনত্ব তো কিছু নেই, সুপ্রিম কোর্ট যা বলেছিল। 2 নম্বর, তারা যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট যেমন যেমন নির্দেশ দিয়েছে 2016 সিলেকশন এবং 2016 নিয়োগ নিয়ে, সেগুলো তারা মেনে চলবেন। তো মেনে চলবেন না তো তার বাইরে কি রয়েছে রাস্তা? সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়ে দিচ্ছে, মেনে চলতে বাধ্য স্কুল সার্ভিস কমিশন। ফলে স্কুল সার্ভিস কমিশন আজকে কি খুব বুদ্ধিমত্তার সঙ্গে সারাদিন টালবাহানা করে এড়িয়ে গেল? এই প্রশ্ন তুলছেন এই চাকরিহারা শিক্ষকরা যারা নিজেদেরকে যোগ্য বলছেন। সেই শিক্ষকদের এটাই প্রশ্ন
যে তাহলে এতক্ষণ ধরে স্কুল সার্ভিস কমিশন কি করলো। তারা তো বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল, সেখানেও আমরা শুনেছিলাম 21 তারিখের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা এই ওয়েবসাইটে আপলোড হবে। কোনো আপলোড হয়নি, যোগ্য এবং অযোগ্য কোনো কিছুই হলো না। যেটা শোনা যাচ্ছে শিক্ষকরা বেরিয়ে এসে বলছেন, চাকরিহারা শিক্ষকরা, যে বৈঠকে কাউন্সেলিং নিয়ে, নিয়োগ নিয়ে 3টে পর্যায়ে বা 4টে পর্যায় পর্যন্ত প্রকাশ করবেন, তারপর করবেন না। সব মিলিয়ে একটা অদ্ভুত জটিলতা এবং অদ্ভুত এড়িয়ে যাওয়ার একটা বিষয় দেখা গেল এসএসসির দিকে। আচ্ছা তন্ময়, তুমি একটা বিষয় দেখো, আমাদের রিপোর্টাররা নন স্টপ কভারেজ করছে। তারা এই সমস্ত চাকরিহারাদের সঙ্গে কথা বলছেন, তারা জল পাচ্ছে না, তারা শৌচালয় ব্যবহার করতে পারছে না, সেই সমস্ত মহিলারা সবকিছুর পরও তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন যে কোথাও একটা আশা নিয়ে। একটা ডেডলাইন দেওয়া হলো এসএসসির তরফে, সেখানে তারা নিশ্চয়ই কিছুটা ভেবে করেছিলেন, আর তারপরে রাত 12টার পর গিয়ে এরকম একটা বিবৃতি দেওয়া হলো। এরপরে তারা কতটা আশা রাখতে পারে তন্ময়? কিসের বিবৃতি? তিনি কি বলবেন যে আমি পশ্চিমবঙ্গে বাস করি? এটা তো নতুন বিবৃতি কিছু না। তিনি কি বলবেন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী? এটা তো নতুন বিবৃতি না। ঠিক তেমনই যেন কোথাও একটা বিবৃতি দেওয়া হলো, সুপ্রিম কোর্ট যা বলেছে আমরা মেনে চলবো। এসএসসি কে এর আগে বলেছিল সুপ্রিম কোর্ট যা বলেছে আমরা মানবো না, মানবো? কোনোটাই না। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিচ্ছে মানতে বাধ্য, কারণ সেটাই নিয়ম, সেটাই সংবিধান। নতুন করে রাত্রি 12টার সময় এটা বলার কোনো প্রয়োজন ছিল না। নতুন করে রাত্রি 12টার সময় এটা বলার প্রয়োজন ছিল না যে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকে মাইনে পাবেন যারা যারা স্কুলে যাবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। নির্দেশ তো আগেই হয়ে গেছে। তাদের কাজ ছিল আজকে তারা কি করবেন, তাদের কাজ ছিল আজকে তারা একটা তালিকা প্রকাশ করবেন যেখানে যোগ্যদের নাম থাকবে, যেখানে অযোগ্যদের নাম থাকবে। অন্তত তারা এই কথা দিয়েছিলেন, অন্তত চাকরিহারা শিক্ষকরা সে দাবি করেছেন। সম্পূর্ণরূপে এসএসসি এড়িয়ে গেল। তাহলে কি মিরর ইমেজ তারা প্রকাশ করতে চাইছেন না? কিসের জন্য মিরর ইমেজ প্রকাশ করতে চাইছে না এসএসসি? কি জিনিস লুকাতে চাইছে, কেন লুকাতে চাইছে? এই প্রশ্ন যেমন একদিকে আসছে, অন্যদিকে আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এতজন শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন, যাদেরকে যোগ্য বলে মনে করছেন খোদ মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন আপনাদের কারোর চাকরি যেতে দেবো না, আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করব, 2 মাসের বিষয় পুষিয়ে দেবো, নানান কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে তাদেরকে আশ্বস্ত করছেন, পুলিশ তাদের এই ধরনের যখন অবস্থান চলছে সেখানে পুলিশের তরফ থেকে তারা যেটা অভিযোগ করছেন, বায়ো টয়লেট নেই, পাশের যে টয়লেটগুলো ছিল, সুলভ কমপ্লেক্স ছিল, সেগুলোকে সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। খাবারের জল ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাহলে কি কোথাও এইরকমভাবে চাপ তৈরি করে যারা রয়েছেন অবস্থানে রাতভর এসএসসি ঘেরাও করেছেন তাদেরকে সরে যেতে বাধ্য করছে পুলিশ? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। আর তার মধ্যেই নতুন করে দেখা যাচ্ছে সেই তিলোত্তমা কাণ্ডে গোটা রাজ্য জুড়ে যখন একটা বলা চলে ঝড় উঠেছিল, সেই চিকিৎসক আন্দোলনকারী নেতারা কিন্তু একেবারে তারা তো সামনে এসেছেই তন্ময়, এবং এই বিবৃতি সামনে আসার পর বলা যায় এই আন্দোলন এবং তাদের ক্ষোভ যেন আরো 10 গুণ বেড়ে গেল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন, খাবার জল পেলেন না, খাবার পেলেন না, তারা কোনো শৌচালয় পাচ্ছে না, তার মধ্যে দিনের শেষে গিয়ে মধ্যরাতে গিয়ে এরকম একটা বিবৃতি যাতে নতুন কিচ্ছু নেই। আমি আরেকবার কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। তাহলে কি সুমন এই গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছিলেন এসএসসি? একেবারে দেখো, এসএসসি তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে যে কথা বলা হয়েছে সে কথা নতুন করে চর্বিত চর্বণ। তার কারণ সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকেই তারা মেনে চলবেন, অর্থাৎ কোনো তালিকা প্রকাশ হচ্ছে না, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো তালিকা প্রকাশ করার কথা নেই। পাশাপাশি তোমাকে বলে রাখি, সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে প্রত্যেকে বেতন পাবেন যারা সার্ভিসে বহাল থাকবেন, অর্থাৎ চাকরিতে বহাল থাকবেন। এবং একেবারে শিক্ষা দপ্তরের কাছ থেকে নির্দেশ এসছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তার বাইরে গিয়ে কিচ্ছু করা যাবে না। সেই জন্যই এসএসসি প্রথমে অনেকটা এগিয়ে গিয়ে চাকরিহারাদের কথা শুনে এগিয়ে গিয়ে তারপর কিন্তু আবার ইউটার্ন করলো, এবং ইউটার্ন করে তারা এখন যে কথা বলছে সেই কথা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে। শুধুমাত্র যারা চাকরিতে বহাল থাকছেন, যোগ্যরা যারা স্কুলে যাবেন, শিক্ষাকর্মীদের কথাও বলা নেই, তারাই কিন্তু শুধুমাত্র বেতন পাবেন। এটাই হচ্ছে এসএসসি বিবৃতি। তালিকা প্রকাশ হচ্ছে না, এবং শিক্ষা দপ্তরের তরফে আমাদের কথা হয়েছে, তারা বলছেন তালিকা প্রকাশ করা অনর্থক, তালিকা প্রকাশ করলে জট বাড়বে। ব্রাত্য বসু বলছেন তালিকা প্রকাশ করলে জট বাড়বে। টিভি9 বাংলাকে বলেছেন তালিকা প্রকাশ করলে জট বাড়তে পারেন, বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তালিকা প্রকাশ অনর্থক। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি বললেন তালিকা প্রকাশ করা অনর্থক। আর তারপর আজ শিক্ষামন্ত্রীর এই প্রতিক্রিয়ার পর কি বলবেন সেই সমস্ত চাকরিহারারা যারা এই তালিকার অপেক্ষায় বসে রয়েছেন, যেখানে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ বারবার তারা চাইছেন, আর সেখানে শিক্ষামন্ত্রী বলছেন এই তালিকা প্রকাশ করা অনর্থক।
আমরা এই মুহূর্তে আপনাদেরকে বিকাশ ভবনের বাইরের লাইভ ছবিটা দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে র্যাফ এসেছে। এই মুহূর্তে র্যাফ এসেছে বিকাশ ভবনের বাইরের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের রিপোর্টাররা রয়েছেন, আজিজ রয়েছেন, কৌস্তব রয়েছেন। পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছি আমরা। আমি আজিজের কাছে একবার চট করে চলে যাব। আজিজ, দেখো এই মুহূর্তে আমি সরাসরি ছবিটা দেখাবো। র্যাফ কিন্তু এই মুহূর্তে কাঁদানে গ্যাস, লাঠি এইগুলি নিয়ে, হেলমেট মাথায় পরে তারা কিন্তু একেবারে এসএসসি ভবনের যে গেট সেই গেটের দিকে এগিয়ে চলেছে। যে গেটের বাইরে চাকরিহারারা দীর্ঘক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা সেখান থেকে স্লোগানিং করছেন। এই মুহূর্তে পুলিশের হাতে লাঠি রয়েছে, পুলিশ মাথায় হেলমেট এবং সেই সঙ্গে পুলিশের হাতে কাঁদানে গ্যাসও কিন্তু মজুদ রয়েছে। সব মিলিয়ে চাকরিহারারা একদিকে রয়েছে এবং সেই সঙ্গে একেবারে গেটের মুখে চাকরিহারারা এতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, এতক্ষণ ধরে তারা সেখান থেকে স্লোগানিং করছেন, সেই গেটের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে র্যাফ। এবং ইতিমধ্যেই এই যে গেট, সেই গেটকে কিন্তু কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। ভেতর থেকে পুলিশ রয়েছে, সেই সঙ্গে বাইরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং র্যাফ তারা একেবারে গেটের যে সামনেরটা সেই সামনে দখল নিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। চাকরিহারা যারা রয়েছে তারা একদিকে যেমন স্লোগানিং করছেন, তারা সেখান থেকে আওয়াজ তুলছেন, পাশাপাশি এই মুহূর্তে র্যাফ তারা কিন্তু তাদের মুভমেন্টও শুরু করেছে এবং আরও একবার কিন্তু সেই করুণাময়ী রাতের কথা মনে করাচ্ছে এবং সেই রাতের কথা কিন্তু এই র্যাফের মুভমেন্ট মনে করাচ্ছে। এবং ইতিমধ্যে পুলিশ যেমন রয়েছে, সেই সঙ্গে একেবারে গেটের মূল যে গেট, সেই গেট কিন্তু একেবারে পুলিশ এবং র্যাফ কার্যত তারা একেবারে ঘিরে ধরেছে। চাকরি প্রার্থীরা একটু পিছিয়েছেন, কিন্তু তারা একেবারে সামনেরটা ছেড়ে যাননি। যে ছবি সুদেব রায় তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ চাকরিহারারা যেমন। আজিজ একটা বিষয় একটু বলো তো, এই র্যাফ কি কারণে এসেছে? যাতে এসএসসির ভিতরে যারা চেয়ারম্যান এবং আধিকারিকরা রয়েছেন তারা বেরিয়ে আসতে পারেন, সেই কারণে র্যাফের উপস্থিতি। দেখো একেবারে চাকরিহারা যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে তারা কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি পূরণ করছেন। সেই দাবি নিয়েই কিন্তু তারা এই গেট আঁকড়ে রয়েছে এখন। এবং আমরা যেমনটা দেখিয়েছি এর আগে, খাবার যখন এসেছিল তখন কিন্তু সেই খাবারও ভেতরে ঢুকতে দেননি চাকরিহারা যারা রয়েছেন। সুতরাং যখন এই র্যাফের যে প্রস্তুতি, ভিতরে যারা রয়েছেন উচ্চপদস্থ কর্তারা, তাদের বের করার জন্য চাকরিহারারা কি তাদেরকে এখান থেকে কথা না বলে যেতে দেবেন? তারা কিন্তু এখান থেকে কোথাও সরে যাচ্ছেন না, তারা একেবারেই এখানেই রয়েছেন, এই গেট আঁকড়েই তারা রয়েছেন। এবং আমি কথা বলার চেষ্টা করব। র্যাফ এসেছে দিদি, র্যাফ এসেছে ভেতর থেকে যারা রয়েছে, দেখা যাক কি হয়। আমরাও দেখছি, আমরা পরিস্থিতি দেখছি, দেখা যাক। দিদি র্যাফ এসছে, দেখা যাক না কি করে, আমরা তো আছি। ভিতরে যারা রয়েছেন তাদের সঙ্গে কি আপনারা কথা বলতে চাইবেন? আমাদের কথা বলার তো কিছু নেই, আমরা তো লিস্ট চেয়েছিলাম, আজকে তো দিতে পারবেন না বলছেন, সময় চাইছেন, আমরা আজকের মধ্যেই চাই। শিক্ষামন্ত্রী বলছেন তালিকা বের করা অনর্থক। জিজ্ঞেস করো আজিজ তাদের কিভাবে দেখছেন শিক্ষামন্ত্রীর বক্তব্যকে। এবং যে শিক্ষামন্ত্রী বলছেন তালিকা বের করা সম্ভব নয়, এইগুলো আমরা অনেক আলোচনা করলাম। আমি একটু নতুন কথা আপনাদের পারমিশন নিয়ে বলছি। আজকে আমি বাকি শিক্ষক সমাজকে বলছি, সমস্ত শিক্ষককে ইন্ডিভিজুয়ালি বলছি, প্রত্যেকটা শিক্ষক যে ইউনিয়ন আছে প্রত্যেকটাকে বলছি, আজকে যদি আমাদের পাশে না দাঁড়ান, আমাদের মানে কেবলমাত্র ব্যক্তি আমাদের নয়, গোটা শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের মুখে যাচ্ছে। এখন কি করবেন? আজকে আমরা আমাদের উপর যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করব। আমরা অলরেডি মরে গেছি, আমরা মৃতপ্রায়, আমাদের আর নতুন করে মারার কিছু নেই। আর র্যাপ দিয়ে মারবে আর কিছু দিয়ে মারবে, সরকারকে সেই মারার দায়িত্বও নিতে হবে, সব কিছুর দায়িত্ব সরকারের। অর্থাৎ তারা বলছেন তারা কিন্তু এই এসএসসি চত্বর ছেড়ে কিন্তু যাবেন না, প্রয়োজনে তারা মার খেতেও প্রস্তুত, কিন্তু তার দায়ও কিন্তু সরকারকে নিতে হবে, এই হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এবং এই মুহূর্তে আরও একবার আমি ছবিটা দেখাতে বলবো, সুদেব রায় আরও একবার ছবিটা দেখাবে। এসএসসি ভবনের সামনে, এসএসসি ভবনের যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু র্যাফ এই মুহূর্তে, এবং সেই সঙ্গে চাকরিহারারা একদিকে যেমন রয়েছেন, সেই সঙ্গে পুলিশ এবং র্যাফ মুখোমুখি একেবারেই বলা যায়। এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছেন যে কী সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত কিন্তু তারা যে বিবৃতি এসএসসির তরফ থেকে দেওয়া হচ্ছে সেই বিবৃতি কিন্তু তারা মানবেন না। তারা বলছেন যে তালিকার
জন্য তারা সকাল থেকে সারাদিন অপেক্ষা করে মধ্যরাত পেরিয়ে গেল, এত মিটিং হলো, এত বৈঠক হলো, তারপরেও কেন সেই তালিকা প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে এসএসসি, সেই প্রশ্নই কিন্তু তারা বারবার করে করছেন এবং সেই প্রশ্ন নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে এসএসসি ভবনের গেটটা একেবারে আগলে রয়েছেন এবং দফায় দফায় স্লোগানিং চলছেন। তারা কিন্তু একেবারেই কোনো মতেই কিন্তু তারা আশাহত হচ্ছেন না। তারা তাদের যে প্রাপ্য তারা সেটা বুঝে নিতেই কিন্তু এখানে আজ প্রয়োজনে রাত কাটাবেন এবং প্রয়োজনে যে র্যাফের কথা তোমাকে এক্ষুনি বলছিলাম, কাঁদানে গ্যাস, হাতে লাঠি নিয়ে র্যাফ, তারা বলছেন প্রয়োজনে তারা মারও খাবেন, কিন্তু তার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। এই হুঁশিয়ারি চাকরি প্রার্থীরা দিচ্ছেন, এখানকার যারা চাকরিহারা রয়েছেন সেই চাকরিহারারা কিন্তু এখান থেকে সেই বার্তাই দিচ্ছেন, সেই হুঁশিয়ারি দিচ্ছেন এবং এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবনের সামনে র্যাফ, পুলিশ। সেই বুঝতে পারছি তুমি নজর রাখো, ছবিটা দেখাও, এই ছবিটা দেখাও, আমি অবশ্যই দেখতে চাইবো কারণ প্রচুর পুলিশ রয়েছে। র্যাফ ইতিমধ্যে এসে পৌঁছেছে এসএসসি ভবনের সামনে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য এই মুহূর্তে এসে পৌঁছেছে TV9 বাংলার কাছে। TV9 বাংলার কাছে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য এসে পৌঁছেছে, কারণ শিক্ষা মন্ত্রকের গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিল এসএসসি। বারংবার সুমন আমাদের জানাচ্ছিলেন এবং শিক্ষা দপ্তরের সেই গ্রিন সিগন্যালের পরই বিবৃতি সামনে আসে। তারপর শিক্ষামন্ত্রী কি বললেন শুনবো। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। আর দুই, তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন যে 31 ডিসেম্বর অব্দি যখন রিলিফ জোন পেয়েছেন, এবং আমি আশা করছি যে তারা নিশ্চয়ই এটা ভাবছেন না যে তাদের ব্রিদিং জোন 31শে ডিসেম্বর পর্যন্ত। আমরা যেখানে চেষ্টা চালাচ্ছি সেখানে তাদের আস্থা রাখা উচিত। এবার রাখবেন কি রাখবেন না এটা একান্ত তাদের ব্যাপার। আমি এই মুহূর্তে আবারও চলে যাব বিকাশ ভবনের বাইরের ছবিটা আপনাদেরকে আমরা দেখাতে চাইবো। র্যাফ ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে এসে পৌঁছেছে। এসএসসি ভবনের একেবারে বাইরের ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে পুলিশ তো ছিলই, সন্ধ্যে থেকেই সেই ছবি দেখিয়েছি এবং ইতিমধ্যেই এসএসসি ভবনের বাইরে প্রচুর র্যাফ এসেছে এবং তাদের কাছে কিন্তু রয়েছে কাঁদানে গ্যাসের শেল এবং সেই সমস্ত ছবি আপনাদের প্রতিনিধি দেখাচ্ছে। কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বলছেন যে তারা মার খেতেও প্রস্তুত, কিন্তু তারা যদি মার খায় তার দায় নিতে হবে সরকারকে। র্যাফ এসে পৌঁছেছে এসএসসি ভবনের একেবারে সামনে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের দুইজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, আজিজ এবং কৌস্তব। আমি আজিজের কাছে আরেকবার চলে যেতে চাইবো। আজিজ, চাকরিহারা যারা রয়েছেন তারা কি বলছেন র্যাফের উপস্থিতির পরে? একেবারেই চাকরিহারা যারা রয়েছেন তারা এই গেটের বাইরেই রয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমি চাকরিহারাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পুলিশ ছিল, এখন র্যাফ এসছে। হ্যাঁ দেখছি, আমরা সব কিছু রেডি হয়ে এসছি, আমাদের আর কিছু হারানোর নেই। যা হবে আজকে হাতেই হবে, যা করবো আজকে হাতেই সব করবো। তাহলে এতদিন নাটক করছিল আমাদের সঙ্গে, নাটক করছিল, স্কুলে যেতে বলছিল নাটক করার জন্যে। কতবার এক কথা বলবো, আর কতবার এক কথা বলবো? এসএসসি এই মিটিং এর পর বৈঠকের পর বলছে যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেটাই মানা হবে, 31 ডিসেম্বর পর্যন্ত যারা বৈধ তাদেরকে আলাই দেওয়া হবে। তাহলে এতদিন যে বারবার হাইকোর্ট বলে আসছিল, তখন তো একবারও কতবার চাইছিল যোগ্য অযোগ্য লিস্ট দাও, যোগ্য অযোগ্য লিস্ট দাও, ওই একবারও দিতে বলেন, দেয়নি তো তারা। এখন সুপ্রিম কোর্ট রায় মানবে? কেউ মানবে? দেখছেন কেউ মানার মতো অবস্থায় আছে? কিন্তু এই লিস্ট যদি প্রকাশ না হয় তাহলে আপনারা কি? আমাদের লাগাতার অবস্থান চলবে, আরো তীব্র আন্দোলন চলবে এখান থেকে। এখান থেকে আশাহতের কোনো জায়গা নেই না। আর কোথায় যাবো? আমাদের আর যাওয়ার জায়গা নেই, আমরা শেষ অবধি থেকে ছাড়বো। কোথায় যাবে? এখন তো রাস্তায় নামিয়ে দিয়েছে। কিরকম পরিস্থিতিতে মাস্টাররা এখন আছেন, শিক্ষকরা?
হ্যাঁ, অর্থাৎ লিমা বুঝতেই পারছো, শিক্ষক যারা তারা রাস্তায় নেমে এসেছেন তারা বলছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখান থেকে আর ময়দান ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, যা হবে তারা এখানেই বুঝে নেবেন, রাস্তায় থাকবেন, আন্দোলন করবেন এবং তাদের যে প্রাপ্য তারা সেটা বুঝে নেবেন। বুঝতে পারছি, কারণ কিছুক্ষণ আগে এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে TV9 বাংলার কথা হয়েছে। এই বিবৃতির পর তিনি কি বললেন আমরা শোনাতে চাইবো। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। আর দুই, তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন যে 31 ডিসেম্বর অব্দি যখন রিলিফ জোন পেয়েছেন, এবং আমি আশা করছি যে তারা নিশ্চয়ই এটা ভাবছেন না যে তাদের ব্রিদিং জোন 31শে ডিসেম্বর পর্যন্ত। আমরা যেখানে চেষ্টা চালাচ্ছি সেখানে তাদের আস্থা রাখা উচিত, এবার রাখবেন কি রাখবেন না এটাই একান্ত তাদের ব্যাপার। আমরা শুনছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্সক্লুসিভ TV9 বাংলাকে, তিনি কি বলেছেন। আমি কৌস্তবের কাছে চলে যাব, এসএসসি ভবনের বাইরের ছবিটা জানবো। আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। রাত প্রায় 1:45 বাজে। কৌস্তব, আন্দোলনের ঝাঁজ তো ক্রমশই বাড়ছে। একেবারে দেখো, আমি এসএসসি ভবনের ঠিক আরেকটা যে গেট রয়েছে, আমি ঠিক ওই গেটের সামনেটায় রয়েছি এবং এখানেও কিন্তু দেখো গেটের সামনে ঠিক পুলিশ মজবুত রয়েছে এবং যে শিক্ষক শিক্ষিকারা, যে আন্দোলনকারীরা, তাদের যে আন্দোলনের মাত্রা এবং আন্দোলনের ঝাঁজ তা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। রাত বাড়ছে কিন্তু তারা বিরামহীন, এবং তারা এই বিরামহীনভাবেই পথে নেমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে যোগ্য বা অযোগ্যের এই মুহূর্তে যে তালিকা, সেই তালিকা প্রকাশ করা সম্ভব নয়। এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কোনো মানে হয় না। বলবেন? হ্যাঁ, অবশ্যই মানে হয়। আমরা এখান থেকে সরবো না যতক্ষণ না যোগ্য অযোগ্য আলাদা লিস্ট করেছে। আমরা সারা দিন রাত এখানে বসে আছি, বসে থাকবো। আমরা একচুলও কাউকে বেরোতে দিব না, আর আমরাও সরবো না এখান থেকে। আমরা আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এক পাও সরবো না। আরও একটা কথা বলছেন যে তার মানে এখানে আন্দোলনের মানে হয় না, ওখানে যারা আন্দোলন করছেন এই অবস্থায় কিছু, তার মধ্যে তার মানে এখানে হয়তো কিছু অযোগ্যরা রয়েছে বলছেন এই কথা। তুমি সঙ্গে থাকো কৌস্তব, অবশ্যই আমরা সেই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য জানতে চাইব, কারণ শিক্ষামন্ত্রী যে কথা TV9 বাংলা এক্সক্লুসিভ বলেছেন, তালিকা প্রকাশ করলে জট কাটতে পারবে কিনা সেই বিষয়ে অবশ্যই আমরা দুটো রিভিউ পিটিশনের কথা বলেছেন তিনি। চেষ্টা চালাচ্ছি, আস্থা রাখার কথাও বলেছেন ব্রাত্য বসু। ইতিমধ্যেই যে বিবৃতির কথা বলা হয়েছে, যে বিবৃতি এসএসসির তরফে এসছে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে এসএসসি। সুপ্রিম নির্দেশে যারা শিক্ষকতা করবেন তারা বেতন পাবেন। এসএসসির তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে এসএসসির এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কিন্তু একটি শব্দ এই বিবৃতিতে নেই। চালবাহানার পরেও সকাল থেকে আমরা দেখেছিলাম, দিনভর নজর ছিল আমাদের যে এসএসসির তরফে সেই তালিকা প্রকাশ করা হবে, যেটা ডেডলাইন দেওয়া হয়েছিল বিকেলের মধ্যে, কিন্তু না, দিনভর চালবাহানার পরেও সেই তালিকা প্রকাশ তো হলোই না। উল্টে রাত 12টার পর এসএসসির তরফে এক বিবৃতি দেওয়া হলো এবং সেই বিবৃতিতে পরিষ্কার করে বলা হয় এসএসসির সেই সমস্ত কিছু মেনে চলবে, সুপ্রিম কোর্টের তরফে যা যা গাইডলাইন দেওয়া তাই গাইডলাইন মেনে চলবে। আর তারপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা হয় TV9 বাংলার। সেখানে তিনি বলেন যে এই যে যোগ্য এবং অযোগ্য তালিকা তা প্রকাশ করা হলে জট বাড়বে, এবং এটাও শিক্ষামন্ত্রী বলেছেন যাতে তাদের ওপর আস্থা রাখা হয়। কিন্তু এই বিবৃতির পর এসএসসির বাইরে যে সমস্ত চাকরিহারারা রয়েছেন তাদের ক্ষোভ আরো দ্বিগুণ হয়ে যায়, তাদের আন্দোলন আরো তীব্র হয়ে যায়, এই আন্দোলনের ঝাঁজ আরো বেশ খানিকটা বেড়ে যায়। পরবর্তীতে আমরা দেখেছি, এই মুহূর্তে লাইভ অবশ্যই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এসএসসি ভবনের গেটে প্রচুর পরিমাণে ড্রাফের উপস্থিতি।
কি কারণে এই র্যাফ। তার পরবর্তীতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলেন এরপরেও তাদের মার খেতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তাদের গায়ে হাত তোলা হয়, যদি তারা মার খান, তাহলে দায় সরকারকে নিতে হবে। তুমুল বিক্ষোভ এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। চাকরিহারারা পরিষ্কার বলে দিয়েছেন রাস্তা ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই, কারণ যতক্ষণ না তাদের দাবি, অবশ্যই যেখানে বারংবার যে দাবির মধ্যে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ তারা বারবার বলছেন এবং সেই দাবি সামনে রাখছেন, যোগ্য অযোগ্য তালিকা, সেই তালিকা সামনে যতক্ষণ না আসছে তারা এই রাস্তা ছাড়বেন না। সেটা শুধুমাত্র কয়েক ঘন্টা নয়, কয়েক দিন পেরিয়ে গেলেও তারা এখানেই থাকবেন। এবং তার মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টিভি9 বাংলাকে বললেন যে এই তালিকা অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ অনর্থক, এই তালিকা প্রকাশ করলে জট বাড়তে পারে। এবং তারপরেই কিন্তু দেখা গেল যে এই আন্দোলনের ঝাঁজ আরো বেশ খানিকটা বেড়ে গেল। এই গরমের মধ্যে তারা জল পাচ্ছেন না, তারা খাবার পাচ্ছেন না। যে সমস্ত মহিলা শিক্ষিকারা রয়েছেন যাদের আর চাকরি নেই, তারা কোনো রকম একটা শৌচাগারও পাচ্ছেন না। ইতিমধ্যেই এই বিবৃতি অর্থাৎ এসএসসির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতি সামনে আসার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে টিভি9 বাংলা এক্সক্লুসিভ কথা হয়। শুনুন কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। এবং এসএসসি যেমন তাদের প্রথম কথায় বলেছে, প্রথম বার্তায় যে কোনো অনিশ্চয়তা যেটুকু আছে সেটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়েই করব। ফলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি আমাদের যোগ্য অযোগ্য দিতে এবং এসএসসি তালিকা দিতে, এবং এসএসসি যেহেতু এ ব্যাপারে ইতিবাচক কোনো আইনি পরামর্শ পায়নি, আমরা বলেছিলাম যে এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা দেবে। আমার মনে হয় যে এটা সরকার, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। এখানে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং অলরেডি আমাদের করা মামলা অনুযায়ী আমরা একটা 31শে ডিসেম্বর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটা রিডিভিশন দিয়েছেন। ফলে আমি আগে যেটা বলেছিলাম যে এত অধৈর্য হলে বোধহয় চলবে না, আমাদের শেষ অবধি চেষ্টা করতে হবে যারা আন্দোলন করছেন তাদের যোগ্যদের মধ্যে দ্রুত যাতে তারা পুনর্মর্যাদা ফিরে পান। ইতিমধ্যেই তাদের মাইনের জায়গা থেকে তারা নিশ্চিত হয়ে গেছেন। আমরা শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য এবং যেখানে তিনি আস্থা রাখার কথা বলেছেন এবং অবশ্যই চেষ্টার কথাও বারংবার বলেছেন, কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি ভাবছেন অবশ্যই যে সেটা যেমন শুনবো, তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজরুম থেকে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টিভি9 বাংলাকে যা যা বললেন আমরা শুনলাম এবং আমাদের দর্শকদেরকেও শোনালাম, কিন্তু সারাদিন অপেক্ষা করার পর এই সিদ্ধান্ত নেওয়া, মানে এই সিদ্ধান্ত মনে হলো যে এই তালিকার সামনে আসলে সেটা অনর্থক এবং এইটা সামনে আসলে জট আরও বাড়তে পারে, সেটা রাত 12টার পর। দেখো, এটাই তো আমরা বলছিলাম যে রাত্রি 12টা পর্যন্ত বসিয়ে রেখে দিনভর আলোচনা, প্রতিনিধি দলের ভিতরে ঢোকা, দফায় দফায় বৈঠকের পর হচ্ছে যে আবার দিল্লিতে বিভিন্ন নামী আইনজীবীদের সঙ্গে এসএসসি কর্তাদের বৈঠক, এগুলো তো কোনো প্রয়োজন ছিল না। এখন যে বিবৃতি দেওয়া হলো 1, 2, 3, 4 করে, সেই বিবৃতি দেওয়াও যা না দেওয়াও তাই। কে বলেছে যে এই বিবৃতি দিতে হবে এসএসসিকে? সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মেনে চলবো। আরে মেনে তো চলতেই হবে। 1, 2, কে বলেছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল যাবেন তাদেরকে মাইনে দেওয়া হবে? এ তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে যাদেরকে এখন যোগ্য বলে আমরা মনে করছি, অর্থাৎ অযোগ্য নন যারা, সেই ধরনের কোনো কিছু দাগ নেই,
তারা স্কুলে যাবেন, নির্দিষ্টভাবে যারা চিহ্নিত হয়েছেন অযোগ্য বলে তারা নয়, তারা মাইনে ফেরত দেবেন। যারা চিহ্নিত হননি তারা সবাই স্কুলে যাবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা মাইনে পাবেন, তাদের চাকরি থাকছে, তারপরে নয়। এর মধ্যে এই যে 9 মাস সময়, এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে, সরকারকে নতুন করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করে শিক্ষক নিয়োগের কাজটা শেষ করে ফেলতে হবে, এই তো নির্দেশ ছিল। সেইটাকে মানছি বলে রাত্রি 12টার সময় বিবৃতি কেন? এর আগে কি তারা মানতেন না বা মানেননি এমন কোনো ব্যাপার ছিল? তাহলে কি সময় নষ্ট করা হচ্ছে? প্রশ্ন 1। প্রশ্ন 2, স্কুল সার্ভিস কমিশন তাহলে এর আগে কেন বলেছে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব যোগ্যদের নামের তালিকা, অযোগ্যদের নামের তালিকা? কেন তারা বলেছেন ওএমআর শিট প্রকাশ করা হবে, মিরর ইমেজ? এগুলো তো বলার প্রয়োজন ছিল না, সেই প্রশ্নই এখন উঠছে। না, আমার তন্ময় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এসএসসি তার সিদ্ধান্ত অবশ্যই জানানোর জন্য সময় নিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তো আজ গতকাল আসেনি, যে গতকাল সেই নির্দেশ এসছে আর আজকে তারা বলেছেন একটা ডেডলাইন দিয়েছে যে আজকে তালিকা প্রকাশ করা হবে। তাহলে এই যে এতগুলো দিন ধরে ভাবলেন তারা একটা ডেডলাইন দিয়ে দিলেন, আর তারপরে গিয়ে এই মানুষগুলো যে অপেক্ষা করছিল তাদের কথা কি সত্যি ভাবা যায় না? মানে তারা ভিতর থেকে বসে পিৎজা অর্ডার করছেন, খাবার অর্ডার করছেন, সেগুলো সামনে চলে আসছে। একেবারেই ভিতর থেকে পিৎজা অর্ডার হচ্ছে, খাবার অর্ডার হচ্ছে, জলের বোতলের অর্ডার হচ্ছে, আর বাইরে যে শিক্ষকরা চাকরি হারিয়ে বসে আছেন, যাদেরকে আমরা এখনো যোগ্য মনে করছি যে তারা যোগ্য শিক্ষক, তারা এই স্কুল সার্ভিস কমিশনের লিস্ট না দেওয়ার কারণে চাকরি হারিয়েছেন বলে আমরা মনে করছি অনেকেই। সেইখানে সেই শিক্ষকরা বসে রয়েছেন, চাকরিহারা শিক্ষকরা, তাদের জল আনতে, খাবারে জল আনতে বাধা দেওয়া হচ্ছে। তারা যেখানে বাথরুমের জন্য যাচ্ছিলেন টয়লেটে, সেই টয়লেটগুলো সন্ধ্যে 7টার মধ্যে পুলিশ বিশেষ নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে, এমন গুরুতর অভিযোগ এই শিক্ষকরা করছেন। ফলে ভিতরে বাইরে কিন্তু একটা কোথাও যেন মনে হচ্ছে গোটা বিষয়টাকে নিয়ে আরো জটিল করে তোলা হচ্ছে। কারণ ভিতরে যারা বসে রয়েছেন, যারা দফায় দফায় বৈঠক করলেন, এই 3টে কথা জানানোর জন্য, এসএসসির এই বিবৃতিটার জন্য মানুষগুলোকে এত রাত্রি পর্যন্ত বসে থাকতে হয় না। এখন রাত্রি 1টা বাজতে চললো। প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কি তাহলে প্রতারণা করলো শিক্ষকদের সঙ্গে, এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে? কেন তারা কথা দিলেন? কথা যদি দেন তাহলে কথা রাখলেন না কেন? মিরর ইমেজ প্রকাশ করতে বাধা কোথায়? তাহলে কি মিরর ইমেজ আছে যেটা তারা দেননি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে? সেই মিরর ইমেজ ওয়েবসাইটে আপলোড করার কথা বলেছিলেন, সেটা করলেন না। প্রশ্ন 2, কথা দিয়ে তো কথা রাখেনি, বরং এই বিবৃতি দেওয়ার পর আমরা আমাদের দর্শকদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাইবো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন ধৈর্য ধরতে এবং তাদের ওপর আস্থা রাখতে, অধৈর্য হলে চলবে না। এবং ব্রাত্য বসু এও বলেছেন যারা আজ এসএসসি ভবনের বাইরে রয়েছেন তাদের মধ্যে অযোগ্যরাও রয়েছেন, তাদের জন্য কিছু করতে পারবো না, অর্থাৎ তাদের জন্য কিছু করা সম্ভব নয়। যারা বসে আছেন তাদের অনেকেই হয়তো অযোগ্য। আমি এখানে তন্ময় একবার তোমার কাছে এটাই জানতে চাইছিলাম যে যারা আজ এখানে বসে রয়েছেন, যে শয় আজ যারা চাকরি হারিয়ে এই খোলা আকাশের তলায় বসে রয়েছেন, গরমের মধ্যে জল মানে এক ড্রপ জলও তারা পাচ্ছিলেন না এতক্ষণ পর্যন্ত, ছবিটা দেখছিলাম আমরা, আজ তাদেরকে ধৈর্য ধরতে বলছেন, তারা কি আস্থা রাখবেন? দেখো, কয়েক বছর ধরে তারা ধৈর্য ধরে রয়েছেন, 1। 2 নম্বর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে কথা বললেন, 2টো বিষয় লুকিয়ে রয়েছে। যদি তিনি তথ্য পেয়ে থাকেন যে এখানে অযোগ্যরাও রয়েছে, তার মানে তাদের কাছে তথ্য রয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য, তারা চিহ্নিত করতে পারছেন। যে আজকে যে ভিড়টা স্কুল সার্ভিস কমিশন অফিসের বাইরে রয়েছে, এই মুহূর্তে আমরা যেটা লাইভ ছবি দেখতে পাচ্ছি, যেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন, যাদেরকে আমরা স্যার বলি, ম্যাডাম বলি, তারা বসে রয়েছেন, তাদের মধ্যে যদি অযোগ্যরাও ভিড় করে থাকেন, তাহলে স্কুল সার্ভিস কমিশন কিংবা শিক্ষামন্ত্রীর কাছে সেই তথ্য আছে, তাহলে সেই তথ্য প্রকাশ করে দিলেই তো এর আগে অনেক আগে হাইকোর্টে এই বিষয়টা মিটে যেতে পারতো। তাহলে যোগ্যদের চাকরি থেকে যেত, অযোগ্যরা বাদ হয়ে যেতেন। অথবা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন চেয়েছিল, সুপ্রিম কোর্টে যদি যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া যেত, তাহলে যোগ্যদের চাকরি থেকে যেত, অযোগ্যরা বাদ যেতেন। তাহলে কি শিক্ষামন্ত্রীর কাছে নির্দিষ্টভাবে তথ্য আছে যে তথ্যের ভিত্তিতে তিনি বলছেন যেখানে অযোগ্যরাও অনেকে ভিড় করেছে? যদি তা না হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে তিনি বলছেন? এই দুটো প্রশ্ন কিন্তু উঠে আসছে। আরেকটা বিষয় খুব নির্দিষ্টভাবে, যে স্কুল সার্ভিস কমিশন সময় নিল, কথা দিল, কথা রাখলো না, অন্তত শিক্ষকরা বলছেন। লিমা।